সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি কৃষি উন্নয়নে টেকসই ও পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবনের আহ্বান রাষ্ট্রপতির। আন্তর্জাতিক কৃষি কনফারেন্সের উদ্বোধন। যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিতর্কিত জাস্টা বিল পাশ, অন্য দেশের সঙ্গে সম্পর্ক অবনতির আশঙ্কা। মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে স্পিড গান, একই সাথে চালকের দক্ষতা বাড়ানোর দাবি। দেশের কৃষি উন্নয়নে স্থায়ী, টেকসই ও পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি উদ্ভাবন করে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে রাজধানীতে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ৫ম জাতীয় কনভেনশন ও আন্তর্জাতিক কৃষি কনফারেন্স উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, কৃষি খাতে বাংলাদেশের সাফল্য ধরে রাখতে হলে উৎপাদন ও বিপণন বহুমুখীকরণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলায় কৃষক যাতে কার্যকরভাবে প্রযুক্তি ব্যবহার করতে পারে সেজন্য ব্যবস্থা নিতে কৃষি বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। 2 দিনের এই কৃষি সম্মেলনে 50টি দেশ ও উন্নয়ন সংস্থার কৃষি বিজ্ঞানীরা 8টি সেমিনারে অংশ নেবেন। জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রতিকূল জলবায়ু সহনশীল শস্যের বিভিন্ন জাত উদ্ভাবনের উপর গুরুত্ব দিতে হবে। এর পাশাপাশি কৃষি সহায়ক শিল্প প্রতিষ্ঠা সহ কৃষির বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। কৃষকরা যাতে পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে চলতে পারে সেজন্য তাদের কৃষি তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার পাশাপাশি তথ্য প্রযুক্তির ব্যবহারে দক্ষ করে তুলতে হবে। ৫ম জাতীয় কনভেনশন ও আন্তর্জাতিক কৃষি কনফারেন্স উদ্বোধন হয়েছে আজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন কৃষিবিদ ইনস্টিটিউটের সভাপতি কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম। স্বাগত আফম বাহাউদ্দিন নাসিম। আমরা জানি যে কৃষিতে আসলে নানান ধরনের বিপ্লব হয়ে যাচ্ছে বাংলাদেশে। উৎপাদনের দিক থেকে যদি বলি, নানান রকমের নতুন নতুন ফসল সংযোজন হয়েছে। এই সব কিছুর প্রাপ্তিটাই একরকম আমরা দেখি যে নীরবে। আমরা দেখছি যে কনভেনশন হচ্ছে এবং এটা ৫ম কনভেনশন, সারা পৃথিবী থেকেই মানুষ এসেছে। নাসিম ভাই, প্রথমে একটু জানতে চাই যে এই কনভেনশনের লক্ষ্য কি এবং এইটার থেকে আপনি কৃষি খাতে কি ধরনের নতুন ভাবনা চিন্তা সংযোজন করা সম্ভব হবে? ধন্যবাদ। ৫ম জাতীয় কনভেনশন এবং আন্তর্জাতিক কৃষি কনফারেন্সে সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ের কৃষি বিজ্ঞানীগণ এই কনভেনশন এবং আন্তর্জাতিক কৃষি কনফারেন্সে অংশগ্রহণ করতে আসছেন এবং বিদেশের থেকেও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন গবেষকরা এই কনফারেন্সে অংশগ্রহণ করতে এসেছেন এবং সকলের মধ্য দিয়ে পরিবর্তিত কৃষি যে বর্তমানে যে প্রয়োজন এবং বিশ্বের পরিবেশে যে পরিবর্তনের মধ্য দিয়ে যে চ্যালেঞ্জ প্রতিদিন আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে কৃষি নির্ভরশীলতার উপর আমাদের যেহেতু অর্থনীতি এখনও নির্ভরশীল, সে কারণেই বর্তমানে সরকার কৃষি বান্ধব সরকার এবং কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষক, কৃষি এবং কৃষির উন্নয়নের জন্য যে ব্যাপক ভূমিকা পালন করছেন এবং সেটাই বাংলাদেশের যে কৃষির যে উত্তরোত্তর উন্নয়ন, অগ্রগতি এবং সফলতা, যেটা বাংলাদেশের অর্থনীতিকে একটি ব্যাপক সম্ভাবনাময় খাত হিসাবে ইতিমধ্যে বিবেচিত হচ্ছে। সে কারণে আমি মনে করি আমাদের এই আন্তর্জাতিক কৃষি কনফারেন্সের মধ্য দিয়ে যে চ্যালেঞ্জগুলোকে আমাদের মোকাবেলা করতে হচ্ছে, এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন মাত্রা এবং কৌশল আমরা বেরিয়ে আসবে। এই বিভিন্ন সেমিনার এবং কনভেনশনের বিভিন্ন মতামতের মধ্য দিয়ে পরামর্শগুলোকে আমরা সংগ্রহ করে আমরা 2021 সালে মধ্যম আয়ের বাংলাদেশ এবং 2041 সালে আত্মনির্ভরশীল উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে চলছেন,
তার এই কর্মকাণ্ডকে সার্বিক অগ্রগতির লক্ষ্যে আমাদের এই আন্তর্জাতিক কৃষি সম্মেলন সফল, আমাদের এই আমরা সহযোগিতা করতে পারবো, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাহাউদ্দিন নাসিম, এই সম্মেলন এবং সামগ্রিকভাবে একটু জানতে চাই যে বাংলাদেশে বিশেষ করে আজকে রাষ্ট্রপতিও যে এই বিষয়টির উপরে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন যে শস্যের বহুমুখীকরণ এবং একই সঙ্গে কৃষক যাতে তার সুফলটা পেতে পারেন, সেই জন্য আপনারা কৃষিবিদরা বিশেষ করে শস্যের বহুমুখীকরণের ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ কৃষকদের কাছে নিয়ে যাচ্ছেন? এ ধরনের যে বহুমুখীকরণের জন্য যে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, এটাকে আরও মডার্নাইজ করা প্রয়োজন। এটাকে আরও যাতে ব্যাপকভাবে এবং নিবিড়ভাবে এটাকে আমরা যাতে ছড়িয়ে দিতে পারি এবং পরিবর্তন আনতে পারি, সে লক্ষ্যেই আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের এই আন্তর্জাতিক কৃষি কনফারেন্সের মধ্য দিয়ে আমরা সে কৌশল আমরা নির্ধারণ করব এবং 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 যে কৌশল নির্ধারণ করা হবে সেটা সুপারিশমালা আকারে আমরা প্রকাশ করব এবং সরকারের এবং বিভিন্ন জায়গায় এগুলোকে আমরা সরবরাহ করব। আমরা আশা করি এই পরামর্শগুলি আমাদের আগামী দিনে ফসলের বহুমুখীকরণে এই কৌশলগুলো আমাদের কৃষির ব্যাপক উন্নয়নের জন্য এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য এটা ব্যাপকভাবে আমাদের দেশকে, কৃষকদেরকে এবং কৃষি উপর নির্ভরশীল বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। নাসিম, বাহাউদ্দিন নাসিম, আমরা যেই জিনিসটা মানে কৃষিবিদদের সঙ্গে বিভিন্ন সময় আপনাদের সঙ্গে যে আলোচনা হয়, কৃষকদের যে সঙ্গে আলোচনা হয়, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়, দুটি বিষয় খুবই গুরুত্বের সঙ্গে উঠে আসে। একটি হচ্ছে কৃষি পণ্যের বিপণন এবং অন্যটি হচ্ছে কৃষি পণ্য যেহেতু বেশিরভাগ পণ্যই একই সময়ে বাজারে আসে, দেখা যায় যে সংরক্ষণের যথেষ্ট সুবিধা এখনো পর্যন্ত আমরা গড়ে তুলতে পারিনি এবং এই দুটি বিষয়েই যথেষ্ট বলা যায় যে অনেক বিনিয়োগের প্রয়োজন আছে। এই ক্ষেত্রে নীতিগতভাবে বা সরকার যে ইতিমধ্যেই বিনিয়োগগুলি করছেন সেই বিনিয়োগগুলি আরও বাড়ানোর ক্ষেত্রে আপনারা কোনো ধরনের ভূমিকা বা সরকারকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কৃষিবিদদের যে উদ্বেগ আছে সেটি জানাবেন কিনা? আমাদের এখানে আপনার বিষয়টি হলো যে বহুমুখীকরণের জন্য যে বিনিয়োগের প্রয়োজন এবং সেই বিনিয়োগ বান্ধব অর্থনীতি আসলে আমাদের গড়ে তুলতে হবে এবং সেই লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও এই সকল ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যাচ্ছে। আপনি জানেন যে বর্তমান সরকারকে কৃষি বান্ধব সরকার হিসাবে কৃষি বিজ্ঞানীরা মনে করে। তো সেক্ষেত্রে কৃষি এই বিপণনের ক্ষেত্রে থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে যে বিনিয়োগের যে প্রয়োজন সেটা সত্যিকার অর্থেই প্রয়োজন আছে এবং সেই বিনিয়োগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং আগামী দিনে এই বিনিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবেও বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করা হচ্ছে এবং আরও যাতে ব্যাপকভাবে এটা করা হয় সেজন্য বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা চলছে এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে আমি মনে করি আমাদের কৃষি একটি সমৃদ্ধশালী কৃষিতে পরিণত হবে, যেটা বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং খাদ্য নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা সহ খাদ্য পুষ্টিমান যেটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন সেই দিকগুলোকেও আরও ব্যাপকভাবে এবং সুনির্দিষ্টভাবে যাতে এই মান রক্ষা হয় সে লক্ষ্যে বাংলাদেশের কৃষি এখন কাজ করছে। কৃষির ক্ষেত্রে বৈজ্ঞানিক যে নতুন নতুন উদ্ভাবন সেইটির অনেক বেশি প্রয়োজন হয় এবং আমরা দেখেছি যে বাংলাদেশেও ছোটোখাটো কিছু যন্ত্রপাতি উদ্ভাবন হচ্ছে, সেগুলি কৃষকের মাঝে পৌঁছে দেওয়ারও অনেক চেষ্টা চলছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে। কৃষির ক্ষেত্রে যেহেতু আমাদের ভূমি কম, ফলে আধুনিকায়নের খুব বেশি প্রয়োজন, সেই ক্ষেত্রে কৃষকদেরকে অনেক বেশি উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আপনারা কৃষিবিদরা কী ধরনের ভূমিকা ইতিমধ্যেই পালন করছেন বা আরও কী ধরনের উদ্যোগ আপনাদের কাছ থেকে সামনে আমরা আশা করতে পারি? ধন্যবাদ। এই সকল ক্ষেত্রে প্রথমত কৃষি গবেষণার মধ্য দিয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংস্থা গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে, এখানে গবেষণা করা হয় এবং আধুনিক কৃষির উন্নত ভ্যারাইটিস থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ের উন্নত জাত, উন্নত বীজ এবং উন্নত কলাকৌশল
তৈরি করা হয় এবং এগুলো প্রয়োগ করা হয়। এটা আসলে দুইভাবে বাংলাদেশে এক গবেষণা প্রতিষ্ঠান থেকে যে গবেষণার ভিতর দিয়ে যে নতুন প্রযুক্তি সহ নতুন যে গবেষণার মধ্যে যে বিষয়গুলো উদ্ভাবিত হয়, সেই উদ্ভাবনার ক্ষেত্রে বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা কিন্তু আমরা পৃথিবীর যে কোনো কৃষি বিজ্ঞানীর চাইতে এগিয়ে আছে এবং বাংলাদেশের এক্ষেত্রে সফলতা অনেক বেশি এবং আন্তর্জাতিক মানের সাথেও বাংলাদেশের কৃষির গবেষণার সফলতা অনেক ক্ষেত্রে আমরা অনেক সুনাম কুড়াতে সক্ষম হয়েছি। সেই বিবেচনায় বাংলাদেশের কৃষি বিজ্ঞানীদের গবেষণার লব্ধ যে বিষয়গুলো আমরা পেয়েছি, সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে কৃষি সম্প্রসারণ যে নীতিমালা, কৃষি সম্প্রসারণ নামে একটি অধিদপ্তর বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে আছে এবং এই মন্ত্রণালয় সারা বাংলাদেশের কৃষকদের মাঝে তৃণমূল পর্যায়ে সে প্রত্যন্ত অঞ্চলে এই গবেষণার যে কৌশল এবং প্রযুক্তিগত এবং যে বিষয়গুলো উদ্ভাবন করা হয় সেগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এটা কিন্তু একটি দ্বিমুখী, এক জায়গায় গবেষণা হয় আর এক জায়গায় সাধারণ মানুষের কাছে, কৃষকদের কাছে, প্রান্তিক চাষিদের কাছে সেই বিষয়টিকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং সেক্ষেত্রে আমাদের কৃষি বিজ্ঞানীরা অত্যন্ত সফলতার সাথে গবেষণার যে বিষয়গুলো যেটা উদ্ভাবিত হয় সেই উদ্ভাবনাগুলোকে প্রান্তিক চাষিদের কাছে পৌঁছে দেওয়া হয় এবং দুয়ের যৌথ উদ্যোগের মধ্য দিয়ে আমাদের কৃষিক্ষেত্রে যে ব্যাপক যে পরিবর্তন, ব্যাপক যে বিপ্লব হয়েছে বলতে পারেন, যে সফলতা, এ কারণেই অনেক এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যেতে সক্ষম হয়েছে। আমরাও আশা করি যে এই অগ্রযাত্রা সামনের দিকে আরো অব্যাহত থাকবে। আফম বাহাউদ্দিন নাসিম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকার, ইচ্ছে একটা বিরতি। প্রেসিডেন্ট ওবামার ভেটো উপেক্ষা করে মার্কিন কংগ্রেস বা পার্লামেন্ট বিপুল ভোটে পাশ হলো বিতর্কিত জাস্টা বিল। এখন এটি আইনে পরিণত হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মাটিতে কেউ সন্ত্রাস করলে কেবল সেই ব্যক্তি নয়, ওই ব্যক্তি যে দেশের নাগরিক সে দেশের বিরুদ্ধেও মামলা করতে পারবে ক্ষতিগ্রস্ত মার্কিনিরা। Mr. President. Senator from Iowa. জাস্টিস এগেইনস্ট স্পন্সর্স অফ টেরোরিজম অ্যাক্ট, জাস্টা, এই আইন পাশ হওয়ায় অন্য কোনো দেশের নাগরিক বা বংশোদ্ভূত নাগরিক যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কার্যকলাপ করলে সেই দেশকেও দাঁড় করানো যাবে আদালতের কাঠগড়ায়। টুইন টাওয়ার হামলায় আহত ও নিহতদের স্বজনদের সৌদি আরবের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার বিধান রেখে প্রণীত এই বিলে ভেটো দিয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা। টুইন টাওয়ার হামলার 15 বছর পূর্তির মাত্র দুদিন আগে মার্কিন কংগ্রেসে জাস্টা বিল পাশ হয়। বিলটিতে প্রেসিডেন্ট ওবামা ভেটো দেওয়ায় এটি পাশের জন্য সিনেট ও প্রতিনিধি পরিষদে 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। বুধবার প্রথমে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ওবামার ভেটো নাকচ করে, পরে নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসও তা অনুসরণ করে। যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাসে অর্থায়নের জন্য দায়ী বিদেশি রাষ্ট্রগুলো কি বিচারের বাইরে থাকবে? আমার মনে হয় তা উচিত নয়। সবাইকে বিচারের আওতায় আনার দৃষ্টান্ত আমরা স্থাপন করতে চাই। ভেটো দেওয়ার পর ওবামা বলেছিলেন এই বিলটি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। এই বিল পাশ হলে যুক্তরাষ্ট্র বা সশস্ত্র গ্রুপের কর্মকাণ্ড, প্রশিক্ষণ ও সমর্থনের জন্য আমেরিকান কর্মকর্তাদের বিরুদ্ধেও মামলা হতে পারে। 9/11-এর ঘটনার পর পাল্টে গেছে বিশ্বের রাজনীতি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের নামে বিভিন্ন দেশের ওপর নিজেদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। নতুন এই আইনে যুক্তরাষ্ট্র কোনো দেশের ওপর অনৈতিক চাপ তৈরির আইনগত ভিত্তি পাবে। প্রায় 2 মাস আগে 9/11 হামলার বিষয়ে 28 পাতার একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র। তাতে দাবি করা হয় হামলাকারীদের 15 জন সৌদি আরবের নাগরিক। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকারের পাশাপাশি বিলটির প্রবল বিরোধিতা করে আসছিল। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আশফাকুর রহমান। স্বাগত আশফাকুর রহমান। এই বিলটির ব্যাপারে আমরা একটু জানতে চাই যে এটি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের আইনে পরিণত হয়েছে, তো এই আইনটি বলা হচ্ছে যে নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে পারে। একটু আপনার মতামত চাচ্ছি আইনটা সম্পর্কে। আমি আইনটা দেখিনি, আপনার থেকে শুনলাম আর আগে শুনেছি, কিন্তু আমার কাছে প্রশ্ন হলো যে এমন একটা আইন করলে ইট শুড বি ইমপ্লিমেন্টেবল এবং এটা
ফেয়ার এবং এটা জাস্ট আইন হতে হবে। কিন্তু আনফর্চুনেটলি এখানে যে এলিমেন্টসগুলো যতদূর আমি দেখেছি বা পড়েছি, এইটা ইট ডাজ নট স্পিক অফ এ ভেরি ক্লিয়ার ওয়ে অফ আপনি কি করে একটা জাতিকে করতে পারেন বা একটা গভর্নমেন্টকে করতে পারেন ওই দেশের যদি নাগরিক কিছু করে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস কানেক্টিভিটিটা আমি ঠিক বুঝতে পারছি না। জি, যতটুকু আমরাও আইনটি সম্পর্কে দেখেছি পড়েছি, পুরো আইনটা হয়তো আমরাও দেখিনি, কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে যেহেতু একজন নাগরিক তিনি অন্য একটি দেশের বিরুদ্ধে মামলা করতে পারেন, ফলে এই ক্ষেত্রে আন্তর্জাতিক যেই ফোরামগুলি আছে সেইগুলির যৌক্তিকতা কি এই আইনের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ হলো না? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তো মনে করি যে ইট ইজ বেস্ট ফর আমেরিকা টু গো টু দ্য ইন্টারন্যাশনাল ফোরাম, এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলেন বা অন্য ফোরাম আছে, ওখানে তারা করে এটা করতে পারে। এটা তো একটা ইউনিল্যাটারাল একটা পজিশন নিচ্ছে, এবং এই ইউনিল্যাটারাল পজিশন ইজ নট এ গুড ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। আপনি একটা দেশকে দায়ী করবেন কি করে, একটা জাতিকে দায়ী করবেন কি করে? একই সঙ্গে যেটা হয় যে এক ধরনের ইনসিকিউরিটি কিন্তু সবগুলি দেশেরই থাকতে পারে, কারণ আমেরিকা এমন একটা দেশ যেখানে প্রায় সব দেশের নাগরিকেরা কম বেশি আছে, ফলে যে কোনো দুর্ঘটনার জন্য অন্য একটি দেশকে যদি সেখানে দায়ী করা হয় তাহলে এক ধরনের অরাজকতা তৈরি হওয়ার সম্ভাবনা তো থেকেই যায়। হ্যাঁ, আমরা অবশ্য ডিটেল জানি না, ডিটেল পড়লে বুঝতে পারবো যে এটা কাদেরকে পিন পয়েন্ট করতে চাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় জেনারেলি ইট ইজ ব্যাড, ইট ইজ কোয়াইট এ উইক ল। যে এটা অবশ্য আপনার সঙ্গে একমত, দুর্বল আইন। তার কারণ হচ্ছে যে কোনো আইন হলেই সেটার একটা প্রতিকার প্রয়োজন হয়, যে আপনি একটা শাস্তি দিবেন অথবা যে কোনো কিছু। এখানে কিন্তু সেইটার কোনো বিধান এখনো পর্যন্ত আমরা জানিনি, বা একটা দেশের বিরুদ্ধে কি শাস্তি করা যেতে পারে, আন্তর্জাতিক ফোরামে গিয়ে নিষেধাজ্ঞা দেওয়ার বাইরে কি করা সম্ভব আমরা এখনো জানি না। হ্যাঁ, ঠিকই বলেছেন। এবং এখানে আপনি যখন একটা দেশকে দায়ী করছেন, একটা জাতিকে দায়ী করছেন, তো তাদেরও একটা ফোরাম থাকা উচিত, যেই ফোরামে হবে। এটাতে হবে কি বেসিক্যালি, যেটা প্রেসিডেন্ট ওবামাও বলেছেন, যে এইটা কিন্তু অন্য দেশ কিন্তু ঠিক পাল্টা আইন দেবে ওদের দেশে, যে আমেরিকা যদি কেউ করে থাকে কিছু, তো আমেরিকার বিরুদ্ধে কেস করা যাবে ওদের দেশে। তখন এটা কি হবে? আশফাকুর রহমান, আমরা উদ্বেগের একটা বড় কারণ দেখি যে এই আইনটি অন্য দেশের সভরেইনটিকে আসলে একরকমের প্রশ্নবিদ্ধ করছে, কারণ আইন তো এই পলিটিক্যাল সভরেইনটির ভিতরেই থাকতে হয় প্রত্যেকটা দেশে, সেই জায়গাটার আমার মনে হয় সীমা ক্রস করছে এই আইনটির মাধ্যমে। হ্যাঁ, ইট ইজ এ কন্ট্রাডিকশন, এটা একটা বিরাট কন্ট্রাডিকশন একটা ইন্ট্রোডিউস করছে আমেরিকান লটা। এবং এইটা আমরা অবশ্য টেক্সট দেখিয়ে দিই, টেক্সট পড়লে আমরা খুব ডিটেলে পড়তে পারবো, তা বুঝতে পারবো। কিন্তু যেটা খবর আছে আমাদের, এখান দিয়ে বুঝছি যে ইটস এ ব্যাড ল। আশফাকুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছি আরো যেটা, দুর্ঘটনার জন্য যানবাহনের অনিয়ন্ত্রিত গতি অন্যতম কারণ বলে চিহ্নিত হয়েছে। তাই মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 80 কিলোমিটারে বেঁধে রাখতে আধুনিক প্রযুক্তির স্পিড গানের ব্যবহার বাড়াচ্ছে হাইওয়ে পুলিশ। তাদের দাবি এই প্রযুক্তি সফলতা মিলছে, তবে গবেষকদের মতে চালকের অদক্ষতা, ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। দুর্ঘটনার এমন ভয়াবহতা কেবলই কি নিয়তি? প্রতিকারের কোনো উদ্যোগই কি কাজে আসবে না? সড়ক দুর্ঘটনা নিয়ে এমন প্রশ্ন এখন অনেকেরই। দূর থেকে গাড়ির গতিসীমা পরীক্ষা করতে পুলিশ স্পিড গান ব্যবহার শুরু করে 11 বছর আগে, কিন্তু পরিমাণে কম হওয়ায় এই প্রযুক্তির ব্যবহার খুব একটা চোখে পড়ে না। তবে সম্প্রতি সড়ক দুর্ঘটনা বাড়ায় পুলিশ স্পিড গান ব্যবহারের দিকেই ঝুঁকছে বেশি। তাদের দাবি এর সুফল পাওয়া যাচ্ছে। স্পিড গানের মাধ্যমে আমরা রেকর্ড ধারণ করে আমরা
যে আমরা কনভিক্টে অভিযুক্তকে আমরা নন এফআইআর প্রসিকিউশনের মাধ্যমে আমরা তাকে পেনালাইজ করছি। তো সেই ক্ষেত্রে আমরা সুফল পাচ্ছি, অবশ্যই আমরা সুফল পাচ্ছি। সারা দেশে ৩,৮৩৬ কিলোমিটার মহাসড়কের জন্য স্পিড গান আছে মোটে ১১৩টি, অর্থাৎ প্রতি ৩৩ কিলোমিটার রাস্তার জন্য আছে মাত্র একটি স্পিড গান। তবে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি সহ বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়নের অপেক্ষায় বলে জানায় হাইওয়ে পুলিশ। আমার 29টা স্পিড গান আছে, সাইড বাই সাইড ভেহিকেল স্টপার আছে, অ্যালকোহল ডিটেক্টর আছে। তো সেটার ভলিউম আমরা বাড়িয়ে দিয়ে আমরা 3 গুণ 4 গুণ করতে আমরা চাচ্ছি। সেই স্বল্পতাগুলো পূরণ করার জন্য আমরা 250 কোটি টাকার আমরা একটা প্রকল্প আমরা প্রণয়ন করেছি। গবেষকদের মতে প্রযুক্তির পাশাপাশি সময় উপযোগী আইনও দরকার, জরুরি আইনের কঠোর প্রয়োগও। প্রযুক্তিও লাগবে এবং আইনকেও সেভাবেই করতে হবে এবং মানুষকেও সচেতন করতে হবে। পৃথিবীর অন্যান্য দেশে হাইওয়ের পাশে কোনো বাড়ি ঘরে নেই, আর আমাদের এখানে তো এই যে আমি যেটা বললাম স্কুল কলেজ মাদ্রাসা সবই। এবছর ঈদুল আজহার আগে ও পরের মোট 12 দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় 300 মানুষ, আহত হয়েছেন 1000-এর মতো, যা আগের বছরের একই সময়ের তুলনায় 3 গুণ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর রোধে স্পিড গানের ব্যবহার বাড়াচ্ছে হাইওয়ে পুলিশ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে ব্যুরো প্রধান আহসান হাবিব, বগুড়া থেকে উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান এবং চট্টগ্রাম থেকে ব্যুরো প্রধান অনুপম শীল। আহসান হাবিব, হাসিবুর রহমান, অনুপম শীল, আপনাদের তিনজনের কাছেই প্রথমে একটু জেনে নিতে চাই, এই যে প্রযুক্তির ব্যবহার, সেই প্রযুক্তির ব্যবহারটা আপনাদের এলাকাগুলিতে কেমন দেখছেন আহসান হাবিব? রাজশাহীতে এই প্রযুক্তি সম্পর্কে রাজশাহী জেলা পুলিশের বক্তব্য হচ্ছে তাদের কাছে এখনো এই কার্যক্রম তাদের কোথাও সেটি শুরু হয়নি। তবে রাজশাহী ঢাকা যে মহাসড়ক সেটির বিভিন্ন জায়গাতে এটি কার্যক্রম চলছে এবং আমি কথা বলেছিলাম কিছুক্ষণ আগে নাটোরের লাল বনপাড়া হাটিকুমরুল যে মহাসড়ক সেখানে দায়িত্ব পালন করছিলেন হাইওয়ে পুলিশের কর্মকর্তা। তারা যেটি বলছেন যে এই প্রযুক্তি তাদেরকেও অনেকটা কাজে লাগাচ্ছে, যেটি আগে যে তারা এই কার্যক্রমে যে বিশেষ করে মহাসড়কের যানবাহন নিয়ন্ত্রণে যে কার্যক্রম পালন করতো এখন কিন্তু সেটি অন্য ধরনের। আপনার কাছে আবার ফিরে আসবো কিছুক্ষণ পরে। হাসিবুর রহমানের কাছে জানতে চাইবো যে বগুড়া বা উত্তরাঞ্চলে সামগ্রিকভাবে প্রযুক্তির ব্যবহার কিরকম আছে? প্রথমে আপনাকে একটু জানিয়ে রাখি যে রংপুর এবং রাজশাহী বিভাগ মিলে যে 16টি জেলা রয়েছে, এটি কিন্তু বগুড়া অঞ্চলের হাইওয়ে পুলিশই তাদের যে মহাসড়ক বা সড়কগুলোর নিয়ন্ত্রণ বা পরিস্থিতি দেখেন। আমি একটু আগে কথা বলেছিলাম হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ সুপারের সঙ্গে, তারা যেটা বলেছে যে এই স্পিড গানের ব্যবহারের ফলে কিছুটা হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু শুধু স্পিড গান দিয়েই কিন্তু সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হবে, তাদের নিয়ন্ত্রণ করা যাবে এমনটা তারা মনে করেন না। যেটা মনে করছে হাইওয়ে যেসব যানবাহন চলে তার সবচেয়ে বেশি জরুরি সড়ক দুর্ঘটনা কমানোর জন্য চালকদের সতর্কতা এবং ত্রুটিমুক্ত যানবাহন চলাচলের ব্যবস্থা করা। এর পাশাপাশি আর একটা বিষয়কে তারা দুর্ঘটনার জন্য দায়ী করছেন, সেটা হলো মহাসড়কগুলোতে আবার 3 হুইলারের ব্যাপক চলাচল শুরু হওয়ার বিষয়টি। হাসিবুর রহমান, আপনার কাছে ফিরে আসবো। আমরা আসলে সিচুয়েশনটা জানতে চাই। অনুপমশীল, চট্টগ্রাম এলাকায় প্রযুক্তির ব্যবহার কেমন দেখছেন, আদৌ করা হচ্ছে কিনা? হ্যাঁ, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, এই দুটি মহাসড়কে আসলে আমরা যতটুকু জেনেছি যে স্পিড গান বা এই প্রাযুক্তিক ব্যবহারটি রয়েছে। এর মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে একটি ওয়ে স্কেল রয়েছে এবং সেখানে যেমনটা বলা হচ্ছে যে একেবারে ডিজিটালি যানবাহনের, বিশেষ করে পণ্যবাহী যানের ওজনটি মাপা হয়। আর আমরা কিছুক্ষণ আগে যে হাইওয়ে পুলিশের সাথে যে কথা বলে যেমনটা জেনেছি যে মূলত তাদের কাছে এই স্পিড গান এবং মাদক চিহ্নিত, অর্থাৎ মাদক খেয়ে যদি কেউ গাড়ি চালায় সেটি চিহ্নিত করার যন্ত্র রয়েছে, তবে এর মধ্যে তারা স্পিড গানটি আসলে বেশি ব্যবহার করেন। এবং এই ক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছাড়া আসলে চট্টগ্রাম কেন্দ্রিক যে অন্যান্য সড়কগুলো রয়েছে, বিশেষত চট্টগ্রাম খাগড়াছড়ি, চট্টগ্রাম রাঙামাটি, এই ধরনের সড়কগুলোতে কিন্তু আসলে স্পিড গান বা এই প্রাযুক্তিক ব্যবহার খুব বেশি আসলে নেই একদম। অনুপমশীল, হাসিবুর রহমান, আহসান হাবিব, আপনারা তিনজনই থাকুন। আমরা ফিরে আসবো আপনাদের কাছে আবার জানতে যে আসলে কি ধরনের পরামর্শ সাধারণ মানুষ মনে করেন যে এই সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে প্রযুক্তি এবং একই সঙ্গে মানুষের কি ধরনের উৎকর্ষ হওয়া দরকার। আমরা একটা বিরতির পর ফিরে আসছি। মেট্রো স্পিকে নিচ্ছে একটা বিরতি। বেপরোয়া গতি নিয়ে কথা বলছিলাম, চলে যাব চট্টগ্রামে। অনুপমশীল, একটু জানতে চাই যে চট্টগ্রামে বেপরোয়া যানবাহনের গতি যখন থাকে, এগুলি ধরার জন্য আসলেই পুলিশের তৎপরতা কেমন থাকে? কোনো ধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে যাওয়া হয় কিনা, খুব সংক্ষেপে জানতে চাই।
না, আসলে আমরা যে পুলিশের কাছ থেকে যেমনটা জানছিলাম যে মূলত জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ উভয় পুলিশ আসলে এখানে সমন্বয়টা করেন এবং এক্ষেত্রে বেপরোয়া যান যে চলাচল সেটি তারা অনেকটা কঠোরভাবেই দমন করেন বা সেগুলোকে দেখেন বলে আমাদেরকে বলেছেন। এবং এই প্রেক্ষাপটে তারা যেমনটা দাবি করছে যে গত সময়ে কিন্তু তারা বেশ কিছু সুফলও পেতে শুরু করেছেন এবং স্পিড বা গানের ব্যবহারের মাধ্যমেও তারা বেশ কিছু সুফল পাচ্ছেন। যেহেতু এই গত আমরা যদি বলি যে রমজান এবং রোজা এবং কুরবানির ঈদ যদি ধরি তাহলে সেক্ষেত্রে যে দুর্ঘটনার পরিমাণ সেটি তারা যেমনটা দাবি করছেন যে ঢাকা চট্টগ্রাম এই মহাসড়কের এই অঞ্চলে কিছুটা কমেছে। তারপর ওরা বেশ কিছু সুপারিশের কথা বলছেন এবং সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে সচেতনতাটা খুব বেশি জরুরি এবং চালকদের যে প্রশিক্ষণ সেটিও খুব জরুরি। আরেকটি বিষয় তারা বলছেন যে রাজশাহীতে চলে যাব, হাসান হাবিব, চালকদের প্রশিক্ষণের কথা অনুপম বলছিল, এই ক্ষেত্রে চালকরা কি এই ব্যাপারে যথেষ্ট সচেতন যে যদি বেশি স্পিডে চালায় তাহলে তাদের বিরুদ্ধে মামলা হতে পারে? এই বিষয়টা আসলে তাদের মাথায় থাকে না বলে আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা বিভিন্ন দিকে খোঁজ নিয়ে আসলে যেটি দেখতে পাচ্ছি যে রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের কিন্তু যে উদ্যোগের কথা বলা হচ্ছে বাস্তবে কিন্তু এর প্রতিফলন নেই। একেবারেই সড়ক দুর্ঘটনা যখন বেড়ে যায় এই বিষয়গুলো নিয়ে কথা উঠে, বিশেষ করে যে মহাসড়কে ছোট যানবাহন যেগুলো চলাচলের বিষয়ে রিক্সা বা যেটি 3 হুইলার সেগুলো চলাচলের বিষয়ে নিষেধাজ্ঞা যখন কার্যকর করার চেষ্টা করা হলো এর কদিন পরেই কিন্তু আবার একই অবস্থা হয়েছে এবং এখনও ঠিক মহাসড়কগুলোতে একই অবস্থা চলছে। আমি কিছুক্ষণ আগেও তথ্য নিচ্ছিলাম যেটি যে রাজশাহী ঢাকা যে মহাসড়ক, এখানে যমুনা সেতু পার হয়ে যে বনপাড়া হাটিকুমরুল সড়ক, সেখানে যানবাহনের গতি প্রায় সময় 100-র উপরে, 100-105 এইরকম গতি চলে। বিশেষ করে এইসব জায়গাগুলি মহাসড়কে বড় যানবাহন চলে। আমার মনে হয় যে সারা বাংলাদেশে নয়, যেসব যে এলাকাগুলিতে বেশি স্পিড তোলে ড্রাইভাররা সেগুলিতে বাড়তি নজর দেওয়া প্রয়োজন আমার মনে হয়। হাসিবুর রহমান, একটু জানতে চাইব যে সড়কগুলিতে নানান ধরনের যানবাহন থাকে, সেই যানবাহনগুলির মধ্যে ছোট যানবাহনগুলি আবার বেড়ে গিয়েছে, এই ব্যাপারে পুলিশের তৎপরতা কেমন আছে? আপনি বিশেষ কিছু জায়গায় পুলিশের তৎপরতা দেখতে পান এবং বিশেষ বিশেষ অবস্থার কারণে এই তৎপরতা দেখা যায়। এর পেছনে কিন্তু ভালো খারাপ দু ধরনের উদ্দেশ্যই আমরা দেখতে পাই। কোনো বিশেষ এলাকায় দেখা যায় যে পুলিশ খুবই বেশি তৎপর, সেখানে যদি একটু অনুসন্ধান করা যায় তার পিছনে দেখা যাবে যে অসৎ উদ্দেশ্য রয়েছে। আবার এর বিপরীত চিত্র বা উল্টো চিত্র আমরা দেখতে পাই, যেখানে সত্যিকার অর্থে পুলিশ চায় যে মহাসড়ক দুর্ঘটনা মুক্ত হোক এবং নিরাপদ হোক, সেক্ষেত্রেও কিন্তু পুলিশের একটা ভালো ভূমিকা রয়েছে। আমি আপনাকে একটা সংখ্যার কথা বললে আপনি হয়তো একটা ধারণা পাবেন। এই মাসের 8 তারিখ থেকে গতকাল পর্যন্ত অর্থাৎ 28 তারিখ পর্যন্ত 20 দিনে স্পিড গান ব্যবহার করে 285টি মামলা দায়ের করেছে বগুড়া হাইওয়ে পুলিশ, যেটা 16টি জেলা মিলে কাজ করে। আর এই এক মাসে অর্থাৎ এই মাসের 1 তারিখ থেকে গত 28 তারিখ পর্যন্ত 906টারও বেশি মামলা। হাসিবুর রহমান, আমরাও মনে করি যে এটি যদি বাড়ানো হয় তাহলে নিশ্চয়ই সুফল পাওয়া যাবে। হাসিবুর রহমান, হাসান হাবিব, অনুপম শীল, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।